হ্যালো স্টুডেন্ট, আমি বিজয় রায়। আজকের ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করব ফিলেট ওয়েল্ড ল্যাব জয়েন্ট ইন হরাইজন্টাল পজিশন। তো ফিলেট ওয়েল্ড ল্যাব জয়েন্ট করার জন্য আমরা যা যা প্রসিডিওর মেনটেন করব সেটা খানিকটা আমাদের ফিলেট ওয়েল্ড টি জয়েন্টের মতোই, শুধু জয়েন্টের ডিজাইন এটা ল্যাব, আর আগেরটা আমরা করেছিলাম সেটা হচ্ছে টি। তো ল্যাব জয়েন্ট করতে গেলে আমাদের যে মেটাল প্রয়োজন পড়বে সেটা মাইল্ড স্টিলের ওপরে আমরা করব। ডিফারেন্ট সাইজের থিকনেস হতে পারে, বা এটা আমরা আমাদের রিকোয়ারমেন্ট ওয়াইজ নিতে পারি। তাহলে ল্যাব বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে একটার ওপরে আরেকটা এরকম ভাবে চেপে যাবে, এবং এই সাইডে এবং এর তলার এই দুটো সাইডে ল্যাব বলতে ঠিক এই রকম এইদিকে ওয়েল্ডিং হবে এবং এইদিকে ওয়েল্ডিং হবে। তাহলে আমরা ল্যাব করার জন্য আমাদের প্রয়োজনীয় মেটাল আমরা কেটে নেব। কেটে নেওয়ার পরে আমরা এটাকে মার্কিং করব। মার্কিং করার জন্য আমরা স্টিল রুল ব্যবহার করব। এবার মার্কিং করব একটি নির্দিষ্ট মাপ আমরা এখানে মেনটেন করব। যদি আমাদের এই মেটালটা চওড়াতে 50 হয়, আর থিকনেস যাই হোক না কেন চওড়াতে যদি 50 হয়, তাহলে আদার্স যে মেটালটা থাকবে সেটাও 50 থাকবে নিশ্চয়ই, বা তার থেকে বেশিও থাকতে পারে। যদি 50 হয়, সাপোজ দুটোই যদি 50 হয়, তাহলে আমরা এখান থেকে 30-এ মার্ক করব। এপাশ থেকে 30-এ মার্ক করব লেফট সাইড থেকে, এদিকেও 30-এ মার্ক করব লেফট সাইড থেকে, এবং এখানে আমরা স্ক্রাইবার দিয়ে এর ওপরে ড্র করে নেব একটা মার্ক বা একটা দাগ। তারপরে এই মেটালটাকে ঠিক ওই দাগের ওপরে বসাবো, যে মেটালটার ভেতরে 20 মিলিমিটার আমার চেপে থাকবে, আর এইদিকে 30 মিলিমিটার আমার ওপেন সারফেস থাকবে। তাহলে এটাকে হোল্ড করার জন্য আমরা সি ক্ল্যাম্প ব্যবহার করব। যে সি ক্ল্যাম্প দিয়ে আমরা এটাকে হোল্ড করব যাতে এই নির্দিষ্ট জায়গা থেকে সরে না যায়। তাহলে আমরা এটাকে হোল্ড করার পরে আমরা ট্যাকিং করব, এই দুই সাইডে ট্যাকিং করে আমরা এটাকে ওয়েল্ডিং করব। তো ওয়েল্ডিং করার সময় এর পজিশন থাকবে এই রকম, এই দিকে ঠিক এইরকম ভাবে ওয়েল্ডিং হবে। সেটা লেফট টু রাইট, ইন জেনারেলি যেটা হয় তোমার লেফট সাইড থেকে তোমার রাইট সাইডে যাবে ওয়েল্ডিংটা, তাহলে ঠিক এই দিক থেকে এই দিকে ওয়েল্ডিং যাবে। তো ওয়েল্ডিং যখন হবে, তো ওয়েল্ডিং হওয়ার সময় আমাকে একটা জিনিস মূলত খেয়াল রাখতে হবে, যে এখানে দুটো সারফেস পাচ্ছি আমি। এই দুটো সারফেস তোমরা খেয়াল করো, এখানে দুটো সারফেসই তোমরা দেখতে পাবে। কোন সারফেস? না, একটা ওয়েল্ড সারফেস, জব সারফেসের সঙ্গে একটা জব সারফেস, আর একটা হচ্ছে ওয়েল লাইন। দুটো সারফেস দেখতে পাচ্ছ, একটা হচ্ছে জব সারফেস আর একটা হচ্ছে ওয়েল লাইন। তাহলে ইলেকট্রোডের অ্যাঙ্গেল আমাকে এখানে সিমিলার টি জয়েন্টের মতোই এখানে মেনটেন করতে হবে। যেহেতু পজিশনটা হরাইজন্টালি আমি কি করব, আমার এটা 90 ডিগ্রি রয়েছে, তাহলে এখানে আমি ইলেকট্রোডকে এই সারফেসের সঙ্গে 45 ডিগ্রিতে রাখবো, ঠিক এই রকম। তাহলে আমার এই নিচের সাইডেও 45 ডিগ্রি আসছে, আর এর ওপর সাইডেও 45 ডিগ্রি আসছে, যেহেতু এটা 90 ডিগ্রি। তাহলে বুঝতে পারলাম আমরা যে এই যে সারফেস, জব সারফেস, এই জব সারফেসের সঙ্গে আমরা নিচের সাইডেও 90 ডিগ্রি 45 ডিগ্রি, আর ওপর সাইডেও 45 ডিগ্রি মেনটেন করছি আর্ক চলাকালীন, মানে যখন আর্কটা ফরমেশন করব। তাহলে এখানে আরেকটা অ্যাঙ্গেল আমাকে মেনটেন করতে হয়, সেটা হচ্ছে ওয়েল্ড লাইনের সঙ্গে। ওয়েল্ড লাইনের সঙ্গে কত আমরা জানি, অবশ্য বিভিন্ন জবের পজিশনের ক্ষেত্রে এটা ভ্যারি করে, কিন্তু যেহেতু এটা হরাইজন্টাল পজিশন, তাহলে জব যেহেতু হরাইজন্টালি করতে হচ্ছে, লাইনও হরাইজন্টাল রয়েছে, তাহলে আমরা এর ওপরে 70 থেকে 80 ডিগ্রির মধ্যে আমরা ইলেকট্রোডের অ্যাঙ্গেলকে ওয়েল লাইনের সঙ্গে মেনটেন করব। আর সারফেসের সঙ্গে যেটা করব সেটা আমরা পূর্বে আলোচনা করলাম। তাহলে এভাবে আমাদেরকে ঠিক মেটাল থিকনেসের সামঞ্জস্যপূর্ণতার সঙ্গে এখানে ডিপোজিশনটাকে আমাদেরকে করতে হবে। আমরা ওয়েল ডিপোজিশন করার জন্য প্রথমে তো ট্যাকিং তো করেই নিয়েছি, তারপরে আমাদেরকে ফার্স্ট রুট রান করতে হবে। এবার মেটাল থিকনেস যদি ম্যাক্সিমাম হয়, তাহলে আমার ওয়েল বিড মানে রান অফ বিড, কতগুলো বিডে আমি এই জয়েন্টটাকে কমপ্লিট করব, সেটা এই মেটাল থিকনেসের ওপর ডিপেন্ড করবে। মেটাল থিকনেস যত ম্যাক্সিমাম, আমার ওয়েল বিডের লেয়ারও
তত বেশি হবে। সেটা 3 লেয়ারে হতে পারে, 4 লেয়ারে হতে পারে, 5 লেয়ারে, ইভেন আরো বাড়তে পারে, 10-15 লেয়ারেও হতে পারে। সেটা থিকনেস যত বাড়তে থাকবে এই লেয়ারও তত বাড়তে থাকবে। মাল্টি লেয়ারের মাধ্যমে আমরা ওটাকে করতে পারি। তাহলে ফার্স্ট আমরা রুট রান করব। তো রুট রান করার জন্য 3.15 ইলেকট্রোড ইউজ করব। 3.15 দিয়ে আমরা রুট রান করব। রুট রান করার সময় 3.15 ইলেকট্রোডে আমরা 120 বা 110 বা 90, তুমি যতটা কন্ট্রোল করতে পারবে সেরকম ভাবেই আমরা অ্যাম্পিয়ারটাকে সেট করব। এবং জব সারফেস এবং ওয়েল লাইনের সঙ্গে বলে দেওয়া যে অ্যাঙ্গেলগুলো সেগুলোকে মেনটেন করে একটা সুনির্দিষ্ট ট্রাভেল স্পিড মেনটেন করে আমরা ধীরে ধীরে রুট রানটা করব। এবার রুট রান করার পরে আমরা সুন্দরভাবে তার উপর থেকে স্ল্যাগ রিমুভ করব। স্ল্যাগ রিমুভ করার পরে ভালো করে দেখব কোনো জায়গাতে কোনো ডিফেক্ট এলো কিনা বা পরিষ্কার পরিচ্ছন্ন ঠিকঠাকভাবে হলো কিনা। তারপরে আমরা দেখব যে এটাকে আমরা পরেরটাকে আমরা ইন্টারমিটেন্ট রান দেব না একবারেই আমরা ফাইনাল বিট করে দেব। তাহলে ইন্টারমিটেন্ট রান কখন প্রয়োজন পড়বে? যখন মেটাল থিকনেস বেড়ে যাবে। ইন্টারমিটেন্ট রান মতলব বিল্ড আপ রান। তাহলে বিল্ড আপ রান 2টো রানেও হতে পারে বা 3টে রানেও হতে পারে। তো সেই রানগুলো কিভাবে আমরা করেছি সেগুলো আমরা টি জয়েন্টে আলোচনা করেছি বা পূর্ববর্তী ভিডিওগুলোতেও আলোচনা করেছি যে আমাদের মাল্টি লেয়ার রান কিভাবে করতে হয়, মাল্টি লেয়ার রান রুট বিটকে কতটা ছাড়তে হয় এবং লোয়ার সারফেসকে কিভাবে নিতে হয় এবং টোটার পজিশন কি থাকে, টো ওয়েল্ড টো মানে যে বিডের টোটা থাকে সেই টোটার পজিশন কোনখানে থাকে সেই পজিশনটাকে সেন্টার করে আমাকে ওয়েল বিটটা করতে হয় মাল্টি লেয়ার রানের জন্য। তাহলে আমরা সেকেন্ড বা কভারিং রান বা ইন্টারমিটেন্ট রান যদি করি, যদি প্রয়োজন পড়ে, যদি মেটালের থিকনেস বেশি হয় তাহলেই প্রয়োজন পড়বে, তাহলে আমরা ইন্টারমিটেন্ট রান সাপোজ 2টো রানে কভার করে নিলাম। তাহলে 2টো রান কভার করার মধ্যে আমার বিল্ড আপ রান হলো, আমার সঠিক লেগ লেন্থ এলো না। তাহলে লেগ লেন্থ কখন আসবে না? যখন আমার মেটাল থিকনেস অনেক বেশি থাকবে এবং সেই থিকনেস ওয়াইজ আমার এখানে লেগ লেন্থটা আসেনি, মানে ওয়েল্ডের যে ফিলেটটা সেই ফিলেটটা ঠিকঠাকভাবে তৈরি হয়নি। তাহলে আমাকে ফাইনাল রান করতে হবে। এবার যেহেতু আমি ইন্টারমিটেন্ট রান বা কভারিং রান আমি 2টো লেয়ারে কমপ্লিট করেছিলাম, তাহলে ফাইনাল রান আমার মিনিমাম 3টে রানে কভার করতে হবে অথবা সেটা 4টে রানেও করতে হতে পারে। তাহলে ইন্টারমিটেন্ট রানের পরে যখন আমরা ফাইনাল রান শুরু করব, ফাইনাল রান শুরু করব একদম লোয়ার সারফেস থেকে, মতলব লোয়ারের যে বেস, নিচের দিকে যে বেসটা থাকবে সেই বেসটা এবং যে বিটটাকে আমি দেখতে পেয়েছিলাম বা যে আমার ইন্টারমিডিয়েট রানের যে বিটটা ছিল সেই বিটের সেন্টার পয়েন্ট, মতলব ইন্টারমিডিয়েট রানের ফার্স্ট বিট যখন লোয়ার বিটকে টাচ করেছে যে জায়গাটা সেটাই হবে আমার সেন্টার পয়েন্ট। আর সেই সেন্টার পয়েন্ট থেকেই আমার শুরু হবে ফাইনাল রানের ফার্স্ট রান। ফাইনাল রানের ফার্স্ট রান, ফাইনাল রান বললাম যে 3 রানেও হতে পারে, মিনিমাম 3 রান। যেহেতু আমরা ইন্টারমিডিয়েট রান 2 রানে করেছিলাম তাহলে ফাইনাল রান মিনিমাম 3টে হবে অথবা তার থেকেও বেশি হতে পারে, সেটা মেটাল থিকনেসের উপরে কিন্তু ডিপেন্ড করবে। তাহলে ফার্স্ট রান আমার ফাইনাল রান যেটা শুরু হচ্ছে সেটা লোয়ার বেস এবং ফার্স্ট যে রুট রান, ফার্স্ট যে কভারিং রানটা আমরা ইন্টারমিডিয়েন্টে করেছিলাম তার সেন্টার পয়েন্ট, মতলব ইন্টারমিডিয়েন্ট রানের ফার্স্ট যে রানটা আমার বেস নিচের বেস মেটালটাকে টাচ করেছিল সেটাই হবে আমার সেন্টার পয়েন্ট। সেখান থেকে আমি আমার প্রথম রানটা ফাইনাল প্রথম রানটা শুরু করব। প্রথম রান হয়ে যাওয়ার পরে ওটাকে সুন্দর করে স্ল্যাগ রিমুভ করার পরে আমরা সেকেন্ড ফাইনাল রান শুরু করব। সেকেন্ড ফাইনাল রান ঠিক হবে প্রথম ফাইনাল রানের যে মিডিল পয়েন্ট, সেই প্রথম ফাইনাল রানের মিডিল পয়েন্টটা হবে সেন্টার। খুব ভালো করে জিনিসটা বুঝবে এবং সেভাবে করবে, দেখবে আফটার অল তোমাদের ওয়েল্ডিং তোমার খুব সুন্দর হবে এবং নিজের স্কিল ডেভেলপ যে করছে তাতে তুমি খুব মানে আনন্দ পাবে এবং ইনফ্লুয়েন্স তোমার কাজ করবে যে তুমি আরো সুন্দরভাবে ডেভেলপ নিজেকে করতে পারবে। তাহলে আমাদের প্রথম যে ফাইনাল রানটা করেছিলাম তাহলে সেই ফাইনাল রানের সেন্টার পয়েন্টটা হবে সেকেন্ড রানের মানে সেকেন্ড রানের সেন্টার পয়েন্ট, মতলব প্রথম বিডের মিডিল পোর্শনটাকে আমরা সেকেন্ড রানের মানে সেন্টার পয়েন্ট মানে আমরা চুজ করব। তাহলে সেকেন্ড রান হয়ে গেল। সেকেন্ড রান করার পর থার্ড রান দেখবো যে আমার এই আপার ওয়ালের কাছাকাছি চলে এসছে, এখানে আমার ছোট্ট একটা খাঁজ রয়েছে। তাহলে এই ছোট্ট খাঁজে আমি সিঙ্গেল বিট দিয়ে দিলে যদি এই জায়গাটা ওপরের সারফেসকে টাচ করার পরে যদি ফিলেট ঠিকঠাকভাবে এসে যায় তাহলে আর ফোর্থ রানের প্রয়োজন পড়বে না। তাহলে থার্ড রান করবো আমরা সেকেন্ড রানের মিডিল পোর্শনকে টার্গেট করে,
বা সেকেন্ড রানের মিডিল পোর্শনকে সেন্টার করে, তাহলে থার্ড রান করার পরে ফাইনাল রানের ফিলেট যদি চলে আসে তাহলে আর আমাকে ফোর্থ রান করতে হলো না। আর যদি দেখা যায় মেটাল থিকনেস অনেক বেশি তাহলে হয়তো ফোর্থ রান করতে হতে পারে বা ফিফথ রানও করতে হতে পারে, তাহলে আমাকে ঠিক এই সিমিলার প্রসেসেই আমাকে থার্ড রানটাও করতে হবে। করার পরে আমরা ওয়েল্ডিংটাকে সুন্দরভাবে ক্লিন করব, ক্লিন করে পরিষ্কার সুন্দরভাবে পরিষ্কার করে তারপরে আমরা তার ইন্সপেকশন করব এবং ডিফেক্ট নিয়ে আলোচনা করব। ওকে, আশা করি তোমরা এই জিনিসটা খুব সুন্দরভাবে করতে পারবে। তো চলো লেটস গো ফর ওয়েল্ডিং। তো চলো এবার আমরা এটাকে সি ক্ল্যাম্প দ্বারা হোল্ড করে আমরা ট্যাক ওয়েল্ডিং করে নিই। মার্ক করা লাইনের ওপরে আমরা জবটাকে সেট করলাম। সেট করার পরে সি ক্ল্যাম্প বা যে কোনো ধরনের ফিক্সচার দিয়ে একে হোল্ড করলাম। এবার আমরা ট্যাকিং করব এই নির্দিষ্ট স্থানে। যখন ফার্স্ট রুট রান করব আফটার ট্যাকিং, তো মনে রাখতে হবে এখানে ওয়েল্ড লাইন আছে এবং জব সারফেস আছে। তো জব সারফেসে আমরা 90 ডিগ্রি দেখতে পেয়েছি আর ওয়েল্ড লাইন হরাইজন্টাল সারফেসে রয়েছে। তাহলে আমাদেরকে দুটো অ্যাঙ্গেল কিন্তু একদম মনে করে এখানে মেনটেন করতে হবে যে ওয়েল্ড লাইনের সঙ্গে 70 থেকে 80 ডিগ্রি এবং মানে জব সারফেস যেটা আছে সেটা তোমার 40 থেকে 50 ডিগ্রি অ্যাঙ্গেলের মধ্যে যে কোনো একটা, উপরের দিকে এবং নিচের দিকে 40 টু 50 ডিগ্রি অ্যাঙ্গেল মেনটেন করতে হবে। দেন আমার ওয়েল্ডিংটা সাকসেসফুলি হবে। তো লেটস গো ফর রুট রান। ওয়েল্ডিং করলাম আমরা রুট বিট। তো রুট বিটে একটা জিনিস খেয়াল করবে, অ্যাঙ্গেল প্রপারলি যদি তুমি মেনটেন করতে পারো তাহলে স্ল্যাগ দেখবে এই ধরনের অটোমেটিক্যালি একটু রিমুভ হয়ে যাবে বা এখান থেকে উঠে আসবে। এবং যদি এটা সরাও তাহলে দেখতে পারবে এর ভেতরে একটা সুন্দর কালার, যেমন গোল্ডেন কালার হয়, যেমন সোনার মতো একদম মানে বেশ গ্লেজি একটা ভাব চলে আসবে। ঠিক প্রথমবার যেমন আমরা রুট বিট করলাম, অপর সাইডেও আমরা ফার্স্ট রুট বিটটাকে করে নেব। ল্যাপ জয়েন্ট যেটা আমরা হরাইজন্টাল পজিশনে করছি, ফাইনাল বিট করার সময় আমাদেরকে 4 mm ডায়ার ইলেকট্রোড ব্যবহার করতে হবে। এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ সাপ্লাই বা ওয়েল্ডিং কারেন্ট আমাদেরকে নিতে হবে। তো এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, মেটালের থিকনেস যদি বেশি হয় এখানে আমরা মাল্টি লেয়ার রান ব্যবহার করব, আর মেটালের থিকনেস যদি কম হয় তাহলে সিঙ্গেল রান বিটে আমরা ফাইনাল কমপ্লিট করব। তো লেটস গো ফর ফাইনাল বিট।
আফটার ওয়েল্ডিং ফিলেট ওয়েল্ড ল্যাব জয়েন্ট ইন হরাইজন্টাল পজিশন আমরা করলাম, সাকসেসফুলি করতে পারলাম। আশা করি তোমরাও খুব সুন্দরভাবে করতে পারবে, কারণ স্টেপ বাই স্টেপ আমরা এটা নিয়ে পর্যালোচনা করেছি এবং এটা আমরা স্টেপ বাই স্টেপ দেখিয়েছি। যদি কোনো রকম ভাবে এর মধ্যেও ডিফিকাল্টিস আসে তোমাদের করতে, কমেন্টস বক্সে অবশ্যই তোমাদের জিজ্ঞাসা বা তোমাদের যে জায়গাগুলো কনফিউশন রয়েছে সেই জায়গাগুলোকে ক্লিয়ার করার চেষ্টা করবে যথাযথভাবে। আমি তার প্রত্যুত্তরে সবসময় মানে হাজির থাকবো, কেমন? তাহলে আমরা ওয়েল্ডিংটা যেটা করলাম সেটা নিয়ে একটু দেখি বা ডিফেক্টগুলো নিয়ে একটু পর্যালোচনা করি, যদি কোনো রকম ডিফেক্ট আসে বা নাও আসে বা কি আসতে পারে সেগুলো নিয়ে, কেমন? তাহলে চলো, এখানে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি একটা ওয়েল বিডে সুন্দর রিপিল এসছে, যার অ্যাপিয়ারেন্স আমাদের মোটামুটি ভালো লাগার একটা জায়গা তৈরি করে দিয়েছে। তাহলে এখানে আমরা যে ডিফেক্ট দেখতে পাচ্ছি, ডিফেক্ট যে নেই তা নয়, ডিফেক্ট অবশ্যই আছে এবং তোমাদের যাতে বোঝার সুবিধা হয় তার জন্য ডিফেক্টটা আমি ক্লিয়ার করে দিচ্ছি। এই যে পোর্শনটা আছে, এই পোর্শনটাতে দেখো একটা জায়গাতে ল্যাক রয়ে গেছে। এই ল্যাকটা কিন্তু আমরা কোনো রকম ভাবেই কিন্তু গ্রহণ করতে পারবো না জয়েন্টের ক্ষেত্রে। ল্যাক বলতে আমরা কি বুঝি সাধারণত? ল্যাক অফ ফিউশন, মতলব এই যে জায়গাটা কিন্তু আমি ফিউজ করতে পারিনি বা আমার ওয়েল বিট কিন্তু এই জায়গাটাকে টাচ করতে পারেনি, যার জন্য কিন্তু এই জায়গাটা ল্যাক রয়ে গেছে। এটা কিন্তু আমাদের ডিফেক্টের মধ্যে পড়বে। তাহলে ল্যাক অফ ফিউশন হচ্ছে একটা ডিফেক্ট, মনে রাখবে, যেটা কিন্তু আমরা কোনো রকম ভাবেই ওয়েল্ডিংয়ে আসতে দিতে পারি না। তো তার জন্য আমাদেরকে কি প্রিকশন নিতে হবে না, আমাদের ইলেকট্রোডের অ্যাঙ্গেল এবং স্টার্টিং পয়েন্ট যেখানে আমরা স্টার্টিং করছি সেই জায়গা থেকে আমাকে একটুখানি কেয়ারফুল থাকতে হবে, যাতে এই স্টার্টিং পয়েন্টে আমার এই ল্যাগটা যাতে না থাকে। তাহলে এখানে কি করতে হবে, জাস্ট আমাকে এনশিওর হতে হবে যাতে লোয়ার সারফেস আমার ফিউশন স্টেটে এলো এবং আপার সারফেসও আমার ফিউশন স্টেটে এলো। তোমরা দেখো, ভালো করে খেয়াল করো, এই জায়গাটা খেয়াল করো। দেখো, আপার সারফেসে একটুখানি বেশি ফিউশন হয়ে গেছে, যেটা দরকার ছিল না, কেমন? দেখো, সিমিলার লাইকওয়াইজ কিন্তু এই জিনিসটা আমার তলার দিকে চলে গেলে ব্যালেন্স হয়ে যেত, যেটা কিন্তু হয়নি। এখানে আমার ইলেকট্রোডের মুভমেন্ট যদি বলো ঠিকই ছিল, কিন্তু সেটা আপার সাইডে চলে এসছে, লোয়ার সাইডে না যাওয়ার কারণে এখানে ল্যাক অফ ফিউশন রয়েছে। তো মনে রাখবে যে ল্যাক অফ ফিউশন কিন্তু ডিফেক্ট, যেটা আমার ওয়েল্ডিংয়ে দরকার নেই। তারপরে আমরা আসছি, দেখো, ওয়েল বিট করার পরে সুন্দরভাবে যখন আমরা এগোচ্ছি, কোথাও কোনো আন্ডারকাট আমরা দেখতে পাইনি, কিন্তু এখানে আন্ডারকাট যদি হতো তাহলে কিন্তু সেটাও ডিফেক্টের মধ্যে পড়তো। আন্ডারকাট কি কারণে হয় আমরা জানি, সেগুলো থিওরিটিক্যালি আমরা পড়েছি। তো সেগুলোকে কন্ট্রোল করার জন্য যা প্রিকশন নেওয়ার তোমাকে মেশিনের এগেনস্টে নিতে হবে বা মেশিনের দ্বারা নিতে হবে বা তোমার ইলেকট্রোডের অ্যাঙ্গেলের দ্বারা নিতে হবে, সেগুলো তুমি নেবে। দেওয়ার পরে এন্ড অফ দ্য জয়েন্ট বা এন্ড অফ দ্য বিট যে জিনিসটা মূলত হয় সেটা হচ্ছে ক্যাটার। তো এই ক্যাটারটাকে অ্যাভয়েড করার জন্য আমরা কি বলেছি পূর্ববর্তী ভিডিওগুলোতে, সবসময় কিন্তু এক্সপেরিমেন্ট করবে। তোমাদেরকে বারবার বলছি আমি, সবসময় কিন্তু এক্সপেরিমেন্ট করবে। কি এক্সপেরিমেন্ট করবে না, তুমি যে জিনিসটা করছো সেই জিনিসটা কিভাবে করলে, কতটা তুমি স্কিলফুলি করতে পারলে, এবং সেটা করার পরেও তোমার যে জিনিসগুলো এলো বা যে ডিফেক্টগুলো এলো, এই ডিফেক্টগুলো কোন কোন জিনিসগুলোকে তুমি মেনটেন না করার ফলে এলো, তাহলে তুমি এক্সপেরিমেন্ট করার জন্যই তুমি ওটাকে আইডেন্টিফাই করতে পারবে। আর যদি এক্সপেরিমেন্ট না করো তাহলে তো পারবেই না। তাহলে তুমি প্রত্যেকটা ফেজে যখন এক্সপেরিমেন্ট করবে, নেক্সট ফেজে তুমি সেটাকে ওভারকাম করতে পারবে। তাহলে ক্যাটারটা কি হচ্ছে, ক্যাটারটাকে আমরা ওভারকাম করব। কিভাবে ওভারকাম করব, আমরা আগের ভিডিওগুলোতে আলোচনা করেছি যে আমাদেরকে ক্যাটারকে ওভারকাম করতে গেলে এখানটাতে একটুখানি পিছিয়ে আসতে হবে। যখন আমরা আর্কটাকে এন্ড করার ঠিক 1-2 সেকেন্ডের জন্য এটাকে পেছনের দিকে একটু টেনে এনে ঠিক 2 সেকেন্ডের জন্য বা 1 সেকেন্ডের জন্য এখানে আমাকে আর্কটাকে হোল্ড করতে হবে। আর্ক হোল্ড করার মিনস বা মানে হচ্ছে যে এখানে আমাকে একটু এক্সট্রা ডিপোজিশন দিতে হবে। তো এই ডিপোজিশনটা দেওয়ার পরে এখান থেকে আমি সাডেন আর্কটাকে ব্রেক করব। তাহলে আমার দেখতো যে এখানে কোনো গর্ত এলো না বা কোনো ক্যাটার আমি দেখতে পেলাম না, তাহলে আমি সাকসেসফুলি এটাকে করতে পারলাম, আমি এনশিওর হয়ে যাব। কেমন? তো আমরা ফিলেট ওয়েল্ড ল্যাব জয়েন করলাম হরাইজন্টাল পজিশনে। আশা করি তোমাদের করতে কোনো অসুবিধা হবে না।
যদি কোনো রকম ডিফিকাল্টিস আসে তাহলে অবশ্যই কমেন্টস বক্সে কোয়েরি করবে, যথাসম্ভব তার রেসপন্স আমি করব। হ্যাঁ, তাহলে আজকের মতো এইটুকুই। ওকে, থ্যাংক ইউ।